রুল টানা একটা ভাঁজ করা কাগজ। ভাঁজ খুলতেই দেখা গেল একজনের কাঁচা হাতের লেখা। রূপা কৌতূহল নিয়ে সেটা পড়তে শুরু করলো। তার আগে দুই হাত মুষ্টিবদ্ধ, ডান হাতের ওপর বাম হাত বুকের ওপর ক্রস করে চেপে রাখো, এইটা সে পড়ল। চোখ বন্ধ করে ৩৭ বার মৃত মানুষের নাম উচ্চারণ করো। চোখ খুলে আয়নার দিকে তাকাও। দৃষ্টি নিবদ্ধ করো বহু দূরে। পেছনের দৃশ্য ঝাপসা হয়ে মিলিয়ে যাবে। তখন আয়নায় নিজের মুখের দিকে তাকাও। মৃত মানুষের মুখ দেখতে পাবে। নিশিরাত্রিরে অনুজ্জ্বল আলোয় সব থেকে কার্যকরী পদ্ধতি। রূপা খানিকটা বিস্ময় নিয়ে হাতে লেখা কাগজটির দিকে তাকিয়ে থাকে। কে লিখেছে এটা? কেনই বা লিখেছে? একজন মৃত মানুষের নাম ৩৭ বার উচ্চারণ করলেই তাকে দেখা যাবে। চেষ্টা করে দেখবে। রূপা বড় বেলজিয়াম কাচের তৈরি আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাত বুকের ওপর চেপে ধরে চোখ বন্ধ করল। এখন একজন মৃত মানুষের নাম ৩৭ বার উচ্চারণ করতে হবে। কে আছে পরিচিত মৃত মানুষ? এ বাসায় থাকতো যে মানুষটি, তাকে ডাকলে কেমন হয়? রূপা মনে মনে উচ্চারণ করল, সেলিম, সেলিম, সেলিম। এইভাবে করে আঙুলে হিসাব করে ৩৭ বার ডেকে রূপা চোখ খুলে তাকালো। আয়নার সামনে এসে দাঁড়িয়ে আছে। না, কোনো মৃত মানুষের মুখ নয়। আয়নায় তার নিজের মুখে দেখা যাচ্ছে। রূপা নিজের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চমকে ওঠে। তার নিজেকে হঠাৎ করে অপরিচিত মানুষের মতো লাগছে কেন? সে বিস্ফারিত চোখে নিজের মুখের দিকে তাকিয়ে থাকে। মুখের আদল বদলে যাচ্ছে তার। এলোমেলো চুল বাতাসে উঠছে। ধীরে ধীরে তার মুখমণ্ডল পাল্টে যাচ্ছে কঠিন একটা মুখে। চোখের দৃষ্টি তীব্র, মনে হয় শুধু দৃষ্টি দিয়েই বুকের ভেতর ছিন্ন ভিন্ন করে দেবে। মুখের কোণায় নিষ্ঠুর ক্রূর একটা হাসি। কে এই মানুষটি? কোথা থেকে এসেছে? হঠাৎ করে অমানসিক একটা আতঙ্ক এসে ভর করে রূপার উপরে। চাপা একটা আর্তচিৎকার করে দুই হাতে মুখ ঢেকে ফেলল সে। তার নিজের মুখের দিকে তাকানোর সাহস নেই আর। কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। ফিস ফিস করে নিজেকে বলল, ভুল দেখেছি আমি, ভুল 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 দেখেছি। আবার চোখ খুলে তাকালে দেখবে কেউ নেই। পরিষ্কার দিনের বেলা, বাইরে ঝকঝকে রোদ, এর মাঝে ভয়ের কিছুই নেই। ভয়ের কিছু থাকতে পারে না। রূপা আবার চোখ খুলে নিজের দিকে তাকালো। সত্যিই কেউ নেই। সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ভীত এবং আতঙ্কিত। রূপা কাগজটা বইয়ের নিচে চাপা দিয়ে ঘর থেকে বের হয়ে এলো। তার শরীর তখনও থরথর করে কাঁপছে। রূপা যখন হ্রদের তীরে পৌঁছালো তখন সেখানে তুলকালাম কাণ্ড। শাহেদের ছিপে একটা বিশাল মাছ আটকা পড়েছে। সুতো টেনে সেই মাছ হ্রদের ভেতরে ছুটে যাচ্ছে। গড় গড় শব্দ করে হুইল ঘুরছে। শক্ত করে ছিপ ধরে রেখে শাহেদ হুইল ঘুরিয়ে খেলিয়ে মাছটাকে কাছে আনার চেষ্টা করছে। কাজটি নিশ্চয়ই সহজ নয়। একটু অসতর্ক হলেই সুতো ছিঁড়ে মাছ ছুটে পালিয়ে যাবে। প্রায় মিনিট 10 খেলিয়ে শাহেদ শেষ পর্যন্ত মাছটাকে তুলে আনলো। বিশাল একটা মৃগেল মাছ, খাবি খেতে খেতে ছটফট করছে। শাহেদ রাজ্য জয় করার ভঙ্গি করে মাছটির কানকো ধরে উঁচু করে রূপাকে দেখালো। বলল, দেখলি দেখলি কিভাবে ধরেছি? রূপা এসেছিল তার নিজের কথা বলতে, কিন্তু এখন মাছ ধরার উত্তেজনায় সেটা বলার আর সুযোগ পেল না। ক্যামেরা আনা হলো এবং মাছটিকে নানা ভঙ্গিতে ধরে ছবি তোলা হলো। ছিপ দিয়ে
এত বড় একটা মাছ ধরার পর সেটা নিশ্চয়ই সবাইকে দেখানোর ইচ্ছে করে। কাজেই কিছুক্ষণের মাঝেই শাহেদ রূপাকে এবং সেই বিশাল মৃগেল মাছকে নিয়ে তার বন্ধু মতিনের বাসায় রওনা হলো। মৃগেল মাছটিকে দেখিয়ে কেটে কুটে রান্না করে খেয়ে শাহেদ যখন রূপাকে নিয়ে তার বাসায় ফিরে এলো, তখন গভীর রাত। ঘরে ঢুকে শাহেদ হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা রূপা মা, তুই হঠাৎ আজ এত চুপচাপ কেন? রূপা দুর্বলভাবে মাথা নেড়ে বলল, না কিছু না। কিছু না মানে কি? শাহেদ ভুরু কুচকে জিজ্ঞেস করলো, তোর শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। তাহলে? না মানে ইয়ে, ইতস্তত করে এসে বলেই ফেলল, আসলে দুপুরবেলা আজকে হঠাৎ ভয় পেয়েছিলাম। শাহেদ অবাক হয়ে বলল, কি দেখে ভয় পেয়েছিলি? আয়নায় একটা মানুষ। আয়নায় মানুষ? শাহেদ কিছু বুঝতে পারল না। মাথা নেড়ে বলল, কোন আয়নায়? কি মানুষ? রূপা একটু বিষণ্ণ মুখে বলল, একটা বইয়ের ভেতরে হাতে লেখা একটা কাগজ ছিল। সে কাগজে লেখা ছিল, কি লেখা ছিল? লেখা ছিল কোনো মৃত মানুষের নাম ৩৭ বার বললে তাকে আয়নায় দেখা যাবে। শাহেদ কঠিন মুখে বলল, আর তুই ৩৭ বার কারো নাম বলে সেই মানুষটিকে দেখেছিস? রূপা মাথা নাড়ল। শাহেদ হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, তুই আমাকে এই কথাটা বিশ্বাস করতে বলিস? রূপা কাতর গলায় বলল, আব্বু তুমি বিশ্বাস করো, আমি সত্যি দেখেছি। কাকে দেখেছিস? এই বাসায় যে মানুষটি মারা গিয়েছিল তাকে। নাম মনে হয় সেলিম। শাহেদ কি বলবে বুঝতে পারল না। এক ধরনের বিস্ময় নিয়ে এসে রূপার দিকে তাকিয়ে রইল। রূপা করুণ মুখে বলল, আব্বু হতে পারে পুরো জিনিসটাই ভুল, কিন্তু তুমি বিশ্বাস করো, আমার ভয়টা ভুল না, আমার ভয়টা সত্যি। শাহেদ এগিয়ে গিয়ে রূপাকে শক্ত করে ধরে বলল, থুর পাগলি মেয়ে, ভয় পাবার কি আছে, আমি আছি না। রূপা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমার খুব ভয় করছে আব্বু, আমি আজকে তোমার সাথে ঘুমাই, ঠিক আছে? আমি আর এই ঘরে থাকবো না, তোমার ঘরে থাকবো। শাহেদ হেসে বলল, তুই যদি তাই চাস তাহলে তাই করিস, কিন্তু আমি একটা কথা বলি। কি কথা? কখনো কোনো কিছু নিয়ে ভয় পেলে সেটাকে পাশ কাটিয়ে যেতে হয় না, তার মুখোমুখি হতে হয়। নিজের কাছে প্রমাণ করতে হয় ব্যাপারটি মিথ্যে। তুই যদি এখন এই ঘরে না ঘুমিয়ে আমার ঘরে ঘুমাস, তাহলে সারা জীবনের জন্য ভীতু হয়ে যাবি। রূপা প্রশ্নের ভঙ্গিতে শাহেদের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, তার মানে কি? তোকে আজ এই ঘরেই ঘুমোতে হবে। রূপা ভয় পেয়ে মাথা নাড়ল, না, তোর কোনো ভয় নেই, তোকে একা থাকতে হবে না, আমি তোর সাথেই থাকবো। রাত্রে আমার সাথে ঘুমাবে তো? হ্যাঁ, রাত্রে তোর সাথেই থাকবো। সব সময় আমার সাথে থাকবে তো? সব সময় তোর সাথেই থাকবো। রূপার মুখে এবার একটু হাসি ফুটল, বলল, ঠিক আছে তাহলে। রূপা বিছানায় শুয়েছে। শাহেদ তার পাশে বালিশে হেলান দিয়ে একটা বই পড়ছে। বেশ রাত হয়ে গেছে। খুব সহজে রূপার চোখে ঘুম আসেনি। অনেকক্ষণ বিছানায় শুয়ে ছটফট করে শেষ পর্যন্ত শান্ত হয়ে ঘুমিয়ে গেছে। শাহেদ এক ধরনের স্নেহ নিয়ে মেয়েটির দিকে তাকালো। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, 15 বছরের বাড়ন্ত মেয়ে, কিন্তু ভেতরে ভেতরে কোথায় যেন এখনো একটা বাচ্চার মতো রয়ে গেছে। এই ভয় পাওয়ার ব্যাপারটি ধরা যাক। এত বড় একজন মানুষ কি দিন দুপুরে এরকম ভয় পেতে পারে? শাহেদ আপন মনে একটু হেসে আবার তার বইয়ে মন দিল। রূপা ঘুমের ঘোরে কিছু একটা বলে বিছানায় পাশ ফিরে শুল। শাহেদ কম্বলটা দিয়ে তাকে ভালো করে ঢেকে দেয়। হঠাৎ লক্ষ্য করে ঘরটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা।
শুধু যে ঠান্ডা তাই নয়, ঘরটায় কেমন যেন বিচিত্র এক ধরনের নিস্তব্ধতা। সাহেব এক ধরনের বিস্ময় নিয়ে লক্ষ্য করল সব। হঠাৎ করে তার কেমন যেন অস্থির লাগছে। ভেতরে ভেতরে চাপা একটা ভয় আর আতঙ্ক এসে ভর করতে শুরু করেছে। শাহেদ জোর করে মাথা থেকে সবকিছু ছড়িয়ে দিয়ে তার বইয়ে মন দিল। আর ঠিক তখন খুব কাছে কোথাও একটা দীর্ঘশ্বাস শুনতে পেল। শাহেদ চমকে উঠে মাথা তুলে তাকালো। তার স্পষ্ট মনে হলো কেউ একজন সামনে থেকে সরে গেছে, কিন্তু এখানে সরে যাবার কোনো জায়গাই নেই। পুরোটাই তার মনের ভুল। শাহেদ জোর করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রূপার মতো সেও যদি ভয় পেতে শুরু করে তাহলে তো মুশকিল। ঠিক তখন দূরে কোনো একটা ঘরে দরজা খোলার শব্দ হলো। শাহেদ চাপা গলায় জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই, কিন্তু সে স্পষ্ট পায়ের শব্দ শুনল। এত রাতে কে আসবে এখানে? বাসার বয়, বাবুর্চি এবং ড্রাইভার নিচের ঘরে থাকে। উপরে ওঠার সিঁড়িটা সে নিজের হাতে বন্ধ করে এসেছে। সাহেব আবার অন্য একটা দরজা খোলার শব্দ শুনল, এবারে ঠিক তার পাশের ঘরে। ক্যাচ ক্যাচ শব্দ করে দীর্ঘ সময় নিয়ে দরজাটি খুলল। আবার সেই ক্যাচ শব্দ করেই দরজাটি বন্ধ হলো। শাহেদ রূপার দিকে তাকালো। শান্ত হয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে মেয়েটি। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পাশের ঘরে কে এসেছে সেটা দেখা দরকার। শাহেদ ঘরের দরজা খুলে পাশের ঘরে গেল। ঘরটি খালি, কেউ কোথাও নেই। কি আশ্চর্য! সে কি স্পষ্ট শুনতে পেল কেউ একজন দরজা খুলে এসে ঢুকেছে। শাহেদ খানিকটা হতচকিত হয়ে আরো কয়েক পা অগ্রসর হয়ে ঘরের মাঝামাঝি এসে দাঁড়ালো, এবং তখন হঠাৎ করে রূপার ঘরের দরজাটি শব্দ করে বন্ধ হয়ে গেল। স্পষ্ট মনে হলো কেউ একজন টেনে দরজাটি ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। শাহেদ ছুটে গিয়ে দরজার পাল্লা ধরে টেনে খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা শক্ত করে বন্ধ। ভেতরে রূপা একা। শাহেদ দরজায় হাত দিয়ে শব্দ করে চিৎকার করে ডাকতে থাকে, রূপা, রূপা। ভেতরে হুটোপুটির মতো এক ধরনের শব্দ হলো। মনে হলো ফিস ফিস করে চাপা গলায় কেউ কথা বলছে। শাহেদ আবার দরজায় ধাক্কা দিল, এবং ঠিক তখন ভেতরে রূপার ভয়ঙ্কর আর্তচিৎকার শুনতে পেল। শাহেদ ভয়ে আতঙ্কে পাগলের মতো হয়ে গেল। সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করতে থাকলো সে, রূপা, রূপা, মা, দরজা খুলে দে, আমি এখানে, দরজা খোল মা। শাহেদ শুনতে পেল ভেতরে রূপা আকুল হয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে সে বলছে, পারবো না আব্বু, আমি পারবো না। কেন পারবি না? দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, রূপা তাকে বলল। আমাকে আমাকে যেতে দেবে না, ও দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর আতঙ্কে রূপা চিৎকার করতে থাকলো। সে এক অমানসিক চিৎকার। শাহেদ দরজায় আবার ধাক্কা দিল। শক্ত কাঠের দরজা সে ভাঙতে পারল না। এটা ভাঙার জন্য শাবল বা কুড়াল কিছু একটা লাগবে। শাহেদ ছুটে সিঁড়ির কাছে গিয়ে দরজা খুলে চিৎকার করতে করতে নিচে নামতে থাকলো। বাবুর্চির ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিতেই ভীত মুখে সে দরজা খুলে দিল। কাপা গলায় বলল, কি হয়েছে সাহেব, এত রাতে? একটা একটা কুড়াল নয়তো শাবল, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে দাও। কেন সাহেব, কি হয়েছে? দরজা ভাঙতে হবে। শাহেদ অধৈর্য হয়ে বলল, তাড়াতাড়ি
দেরি করছো কেন? আমার মেয়ে আটকা পড়েছে। বাবুর্চি থর থর করে কাঁপতে কাঁপতে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহেব চিৎকার করে বলল, তাড়াতাড়ি দাও। সাহেব, দানও এসেছে। এই বাড়িতে দানও থাকে, আমি জানি। ছাড়বে না, ছাড়বে না, কাউকে ছাড়বে না। সাহেব বাবুর্চির কাঁধ আঁকড়ে ঝাঁকুনি দিতে দিতে হিংস্র গলায় বলল, আমাকে এক্ষুনি দাও। তুমি যদি না দাও, আমি তবে তোমাকে খুন করে ফেলবো। দেই সাহেব, দেই। বাবুর্চি কাঁপতে কাঁপতে স্টোর রুম থেকে একটা লাকড়ি কাটার কুড়াল এনে দিল। সাহেব কুড়ালটা নিয়ে আবার ছুটতে ছুটতে ওপরে উঠে গেল। দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, রূপা, মা, কোনো ভয় নেই, আমি এখানে, আমি আসছি। ভেতর থেকে শুধু একটা চাপা গোঙানির মতো শুনতে পেল সাহেব। কুড়াল হাতে নিয়ে সে দরজাটা কোপাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ছিটকিনি ভেঙে সে ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতর ভয়ঙ্কর ঠান্ডা। সাহেদের সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। বিছানার এক কোণায় রূপা গুটি সুটি মেরে বসে আছে। তার চোখে মুখে অবর্ণনীয় আতঙ্ক। অপ্রকৃতিস্থের মতো সে থর থর করে কাঁপছে। সাহেব একটু এগিয়ে যেতেই হঠাৎ করে পুরো বিছানাটি থর থর করে কাঁপতে থাকে। রূপা কাতর গলায় চিৎকার করে বলল, আমার ভয় করছে আব্বু, আমার খুব ভয় করছে। তোর তোর কোনো ভয় নেই, আমি এসে গেছি। সাহেব বিছানার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, হায় মা, আমার কাছে আয়। রূপা মাথা নাড়ল। আমি আসতে পারছি না বাবা। কেন আসতে পারছিস না? আমাকে আমাকে আসতে দিচ্ছে না, আমাকে ধরে রেখেছে আব্বু, ও আমাকে ধরে রেখেছে। রূপা আকুল হয়ে কাঁদতে থাকে। রূপা হঠাৎ থর থর করে কাঁপতে শুরু করে। তার সারা শরীরে খিঁচুনি হতে থাকে। হাত পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে আসে। মুখ দিয়ে ফেনা বের হয়ে আসতে থাকে। সে বিছানায় লম্বা হয়ে পড়ে যায়। তার সারা শরীর মোচড় দিতে থাকে। দেখে মনে হয় কেউ যেন তার পলকা শরীরটাকে ধরে মুচড়ে দিচ্ছে। ভয়ঙ্কর যন্ত্রণায় সে আর্তনাদ করতে থাকে। শাহেদ রূপার কাছে যেতে চাইল, কিন্তু হঠাৎ করে বইয়ের তাক থেকে একটা ভারী বই ছুটে এসে তার মুখে আঘাত করল। এক মুহূর্তের জন্য শাহেদ চোখে অন্ধকার দেখল। শাহেদ শক্ত হাতে কুড়ালটা ধরে চারিদিকে তাকালো। ঘরে কাউকেই সে দেখতে পাচ্ছে না, কিন্তু স্পষ্ট বোঝা যায় কেউ একজন আছে। শাহেদ ফিসফিস করে বলল, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। চাপা একটা হাসির শব্দ শুনতে পেল শাহেদ, এবং হঠাৎ করে টেবিল ল্যাম্পটা ছিটকে নিচে পড়ে মুহূর্তে ঘর অন্ধকার হয়ে গেল। কয়েক মুহূর্ত কিছু দেখতে পেল না শাহেদ। অন্ধকারে চোখ অভ্যস্ত হবার পর আবছা আবছা ভাবে আবার সব কিছু দেখতে পেল সে। বিছানায় শুয়ে থর থর করে কাঁপছে রূপা। দেয়ালে বড় আয়না এবং ঘরের মাঝামাঝি জমাট বাঁধা অন্ধকারের মাঝে কেউ একজন দাঁড়িয়ে আছে। শাহেদ আবার ফিসফিস করে বলল, ছেড়ে দাও আমার মেয়েকে, আল্লাহর কসম লাগে। ঘরের ভেতরে হঠাৎ যেন বাতাসের একটা হালকা ছুটে গেল। দীর্ঘশ্বাসের মতো শব্দ করে কেউ যেন টানা গলায় বলল, না। ঘরের মাঝামাঝি জমাট বাঁধা অন্ধকারটি হঠাৎ করে নড়ে ওঠে। শাহেদ দেখতে পেল সেটি রূপার দিকে এগিয়ে যাচ্ছে। রূপার সমস্ত শরীরটি থর থর করে কাঁপছে। আবছা অন্ধকারে দেখা যায় শরীরটি বিছানা থেকে খানিকটা উপরে উঠে এসেছে। মনে হয় বাতাসে যেন ভাসছে। শাহেদ আবার রূপার কাছে এগিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু তার আগেই বইয়ের তাক থেকে বইগুলো তার দিকে ছুটে আসতে লাগলো। প্রচণ্ড আঘাতে তার মুখ ফেটে যায়।
সে ছিটকে নিচে গিয়ে পড়ে। কোনো মতে সে উঠে দাঁড়ায়, টলতে টলতে আবার সে সামনে এগিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু একটা চেয়ার হঠাৎ সশব্দে প্রায় উড়ে এসে তাকে প্রচণ্ড আঘাত করে ফেলে দেয়। ওঠার চেষ্টা করলো শাহেদ, কিন্তু উঠতে পারল না। একটা ভয়ঙ্কর হতাশা এসে হঠাৎ করে শাহেদকে গ্রাস করে নিল। ভয় নয়, আতঙ্ক নয়, একটি গভীর বেদনা। তার আদরের মেয়েটাকে কি তাহলে সে আর বাঁচাতে পারবে না? একটা বিদেহী দানব এসে তার মেয়েকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। শাহেদ আয়নার সামনে উবু হয়ে পড়ে আছে। কোনো মতে আয়নাটা ধরে ওঠার চেষ্টা করলো সে। রূপা বলেছিল এই আয়নার সামনে দাঁড়িয়ে কোনো মৃত মানুষের নাম ৩৭ বার বললেই সে নাকি দেখা দেয়। তার কথা তখন সে বিশ্বাস করেনি। এখন কি বিশ্বাস করবে? হঠাৎ তার মালার কথা মনে পড়ল। তার ভালোবাসার স্ত্রী, রূপার জন্মদাত্রী মা। মালা কি তার মেয়েকে বাঁচাতে পারবে না? মালাকে কি সে ডেকে আনতে পারে না? ৩৭ বার তার নাম উচ্চারণ করে শাহেদ ২ হাত বুকের উপর চেপে ধরে ফিস ফিস করে ডাকল, মালা, মালা, তুমি এসো। তোমার মেয়ের আজ খুব বিপদ, অনেক বড় বিপদ। শাহেদ চোখ বন্ধ করে মালাকে ডাকলো, তারপর চোখ খুলে তাকালো। আবছা অন্ধকারে আয়নার মাঝে একজন মহিলার ছবি। কি আশ্চর্য, সত্যি মালা এসেছে। শাহেদ ফিসফিস করে বলল, মালা, তুমি এসেছো? হ্যাঁ শাহেদ, তোমার মেয়ের খুব বিপদ মালা, খুব বিপদ। জানি, জানি আমি। তুমি তাকে বাঁচাও মালা, দোহাই তোমার। এই আয়নাটা তুমি ভেঙে দাও। ভেঙে দেব? হ্যাঁ, ভেঙে টুকরো টুকরো করে দাও। টুকরো টুকরো করে দেব? হ্যাঁ, এই আয়নাই হচ্ছে তার শক্তি। ভাঙো, দেরি করো না শাহেদ, তাড়াতাড়ি ভাঙো। শাহেদ হাতড়ে হাতড়ে কুড়ালটা হাতে নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। তারপর টলতে টলতে প্রচণ্ড আঘাতে ছাদ সমান উঁচু বেলজিয়াম গ্লাসের আয়নাটি ভেঙে ফেলল। ঝনঝন শব্দ করে কাঁচ টুকরো টুকরো হয়ে নিচে পড়ল, আর সাথে সাথে একটা অমানুষিক আর্তনাদ বাতাসের মাঝে পাক খেতে থাকলো। আর্তনাদটি ধীরে ধীরে দীর্ঘশ্বাসের মতো হয়ে এলো। ঘরের মাঝে বার কয়েক প্রতিধ্বনিত হয়ে ধীরে ধীরে মিলিয়ে ঘরের মাঝে শুনশান নীরবতা চলে এলো। এখন কোথাও এতটুকু শব্দ নেই। এই ঘরে কোনো জীবিত প্রাণী আছে বলেও মনে হচ্ছে না। ঠিক তখন রূপা যন্ত্রণার মতো একটা শব্দ করল। শাহেদ সাথে সাথে সম্বিত ফিরে পেল। টেবিল ল্যাম্পটা তুলে জ্বালিয়ে দিয়ে সে রূপার কাছে ছুটে গেল। রূপা বিছানায় উপুর হয়ে পড়ে আছে। শাহেদ সোজা করে নিজের কাছে তাকে টেনে আনলো, মুখে হাত বুলিয়ে তাকে ডাকলো, রূপা, রূপা, ওঠ মা, মা আমার, ওঠ। রূপা চোখ খুলে তাকালো। মাথা ঘুরিয়ে চারপাশে তাকিয়ে সে ২ হাতে শাহেদকে জড়িয়ে ধরে হঠাৎ আকুল হয়ে কেঁদে ফেলল। শাহেদ রূপার মাথায় হাত বুলিয়ে বলল, আর কোনো ভয় নেই মা, আর কোনো ভয় নেই। রূপা কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন আমাকে একা ছেড়ে গিয়েছিলে বাবা? আর যাব না মা, আর কখনো যাব না। রূপা চোখ মুছে বলল, তোমার কপালে রক্ত, ও কিছু না, একটু কেটে গেছে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। তোর কি এখনো ভয় করছে? না আব্বু, আমার আর ভয় করছে না।
একটা নিঃশ্বাস ফেলে সে বলল, শুধু খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে পড়। আমার বুকে মাথা রেখে তুই ঘুমিয়ে পড়। আমি তোকে পাশের ঘরে নিয়ে যাই। ঠিক আছে আব্বু, বলে রূপা হঠাৎ গভীর ক্লান্তিতে চোখ বন্ধ করে ফেলল। সাহেব ফিস ফিস করে তাকে বলল, শুধু একবার চোখ খুলে তাকা। রূপা চোখ খুলে বলল, কেন আব্বু? এই ঘরে তোর আম্মু এসেছে। রূপা চোখ বড় বড় করে ফেলল, সোজা হয়ে বসে বলল, তুমি তুমি কেমন করে জানো? আমি ডেকে এনেছিলাম। সত্যি? হ্যাঁ। কিছু বলবি না তোর আম্মুকে? বলবো আব্বু, আমি বলবো। রূপা এদিক সেদিক তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। সে ভেউ ভেউ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে সে বলল, আম্মু, তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? কেন দূরে চলে গেলে? আম্মু কি বলেছে শাহেদ আর রূপা সেটা শুনতে পেল না, কিন্তু তারা দুজনেই জানে আম্মু বলেছে সে তাদের ছেড়ে যায়নি, সে তাদের সাথেই আছে এবং সব সময় থাকবে। শুনলেন আজকের প্রথম গল্পটি। এখন শুনবেন আজকের দ্বিতীয় গল্প। এই গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রয়। আপনারা এখন শুনতে যাচ্ছেন হেমেন্দ্র কুমার রয় রচিত মূর্তি গল্পটি। হেমেন্দ্র কুমার রয়ের জন্ম 2 সেপ্টেম্বর 1888, তার মৃত্যু 18 এপ্রিল 1963। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রয় রচিত মূর্তি। পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো। আঁকা বাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে। গরম পোশাকে সকলের আপাদমস্তক মোড়া, কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে। একে ঘন কুয়াশা, তার উপরে আবার রাতের অন্ধকার। তবু তারই ভেতরে কোনো রকমের চোখ চালিয়ে দূরের সরাইখানার ওই মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্ত মন খুশি হয়ে উঠল। খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির। যার সরাই সে বেরিয়ে এলো। পথিকদের কথা শুনে বলল, বড়ই মুশকিলের কথা, আমার সরাইয়ের সব ঘরই যে আজ ভর্তি হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনারা যদি আমার ঢেকিশালায় শুয়ে আজকের রাতটা কাটাতে রাজি হন, তাহলে সে ব্যবস্থা আমি করে দিতে পারি। পথিকরা পরস্পরের সঙ্গে পরামর্শ করল। হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় নেই। এই রাতে, এই শীতে, এই আধারে বাইরের জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইখানার ঢেকিশালা ঢের ভালো। সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেকিশালায় গিয়ে ঢুকল। মস্ত ঘর, একদিকে একখানা বড় পর্দা ঝুলছে। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের ভেতরে একজন ছিল, তার নাম ওয়াংফো। সঙ্গীদের বিষম নাক ডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের হুটোপুটি ওয়াংফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিয়েছে। নাচার হয়ে শেষটা সে উঠে বসল। লণ্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকের রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করে ফেলল। কিন্তু পড়াতেও তার মন বসল না। নিশুতি রাত, বাইরের গাছপালার ভেতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে। অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিম টিম করে জ্বলছে। সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরো ভালো করে দেখতে চায়। ক্রমে ওয়াংফোর গা যেন কেমন ছমছম করতে লাগলো। তার মনে হলো ঘরের অধিকার অন্ধকারে কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে।
অন্ধকার যেন পাক খাচ্ছে, থরফর করে নড়ছে। হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পেছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল। তারপরেই পর্দাখানা একটু তুলে উঠল। তারপর সব নিঃশব্দ। এসব কি কাণ্ড! ওয়াংফোর আর বই পড়বার কোনো ইচ্ছেই জাগল না। আড়ষ্ট হয়ে পর্দার পানে সে চেয়ে রইল। খালি চেয়েই রইল সে। তার চোখে আর পলক পড়ল না। পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত। তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো। সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি। ওয়াংফোর গায়ে তখন কাঁটা দিয়েছে, মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে। সে চিৎকার করবার চেষ্টা করলো, কিন্তু পারল না। কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চিৎকার করে ডেকে উঠল। সেই চিৎকার রাতের আধারকে চিরে যেন ফালা ফালা করে দিল। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফো তখন দেখল পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি। মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কে যে এখন তাদের ক্ষুধিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেল না। মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো। তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যেন করল। তার কিছুই ওয়াংফো বুঝতে পারল না। মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো দপ দপ করে চলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা। মূর্তি আবার হেঁট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল। ওয়াংফো আর পারল না। বিকট চিৎকার দিয়ে এসে উঠে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পথ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটানো চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলের ঘুম ভেঙে গেল। কিন্তু এত রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে, গায়ের ভেতরে এমন সাহসী লোক কেউই ছিল না। ছুটতে ছুটতে এবং চিৎকার করতে করতে ওয়াংফো একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল। তারপরেই মাঠ আর জঙ্গল। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে এসে একবার পেছন ফিরে চাইল। দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে দুটো জ্বলজ্বলে আগুনের ভাটা তীর বেগে এগিয়ে আসছে। ক্রমেই তার দিকে এগিয়ে আসছে সেটা। ওয়াংফো আরেকবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। চীন দেশে নিয়ম আছে, কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না। গায়ের মোড়লের এক মেয়ে মারা গিয়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুরে সরাইখানার ঢেকিশালে রেখে দেওয়া হয়েছিল। আজ 6 মাসের ভেতরে ভালো দিন আর পাওয়া যায়নি। সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে আছে। তাদের গলায় এক একটা গর্ত, তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই। পর্দা তুলে সভয়ে সে দেখল কফিনে গায়ের মোড়লের মেয়ের মরা যেখানে ছিল তার তালা খোলা এবং তার ভেতরে মরা নেই। তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখল ওয়াংফোর মৃতদেহের উপর উপুর হয়ে পড়ে আছে মোড়লের মেয়ের মরা। ওয়াংফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে ঝাপ ঝাপ রক্ত।